আমাদের দেশে প্রায় 5 থেকে 6 লাখ থাইরয়েডের রোগী আছে। সবচেয়ে বেশি হয় হরমোন যাদের কমে যায়, এই ধরনের রোগী সবচেয়ে বেশি পাই আমরা। নতুন যে বাচ্চাটা হলো এটার যদি হয় তাহলে অনেক সময় বাচ্চাটা নর্মালের চেয়ে ওজন বেশি হবে, তারপরে সে দুধ খাইতে প্রবলেম সৃষ্টি হবে এবং তার পেটটা বড় থাকবে। অনেক সময় তার কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানা হবে না। এরপর যদি আর একটু বয়স হয়, একটু 2-3 বছরের দিকে, তার গ্রোথ নর্মালি হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেডিভাইস স্বাস্থ্য গঠনের আজকের পর্বে। আমি ডাক্তার আব্দুল আল খালিদ। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি থাইরয়েডের সমস্যার সমাধান, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রিপন স্যারকে। স্যার সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এন্ডোক্রাইনোলজি বিভাগ, রাঙামাটি মেডিকেল কলেজে। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, মেডিভাইসকে ধন্যবাদ। জি স্যার, প্রথমে যদি বলতেন যে এই থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি এটা আসলে কি এবং এর অবস্থান কোথায় শরীরে? থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি এটা ইংরেজি শব্দ, বাংলা বলা হয় গলগণ্ড গ্রন্থি। এটা আমাদের শরীরের উপরিভাগে গলায় চামড়ার নিচে এটা অবস্থিত। এটার ওজন 15 থেকে 20 গ্রাম। এবং এটা আমাদের ওখান থেকে এক ধরনের হরমোন নিঃসরিত হয় যেটাকে বলা হয় থাইরয়েড হরমোন। এই হরমোন রক্তের মাধ্যমে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। জি স্যার। স্যার, আমাদেরকে যদি একটু সংক্ষেপে প্রথমে বলতেন যে থাইরয়েড গ্রন্থির কি কি রোগ হতে পারে? থাইরয়েড গ্রন্থি, যেহেতু আমি বলছি একটু আগে, যেটা গলগণ্ড গ্রন্থি এবং এখান থেকে আয়োডিন তৈরি হয়। এই জন্য যে সকল এলাকায় আয়োডিনের ঘাটতি আছে, যেমন বৃষ্টি ফেনীতে আয়োডিন থাকে বেশি, সাগরের পানিতে আয়োডিন থাকে বেশি, মাছগুলোতে আয়োডিন থাকে বেশি, এগুলো যদি অনেক সময় কম থাকে বিভিন্ন এলাকায় বৃষ্টি ফেনীতে হোক বা মাটিতে হোক, তাহলে অত তারা ওই সামুদ্রিক মাছ কম খায়, অনেক সময় তাদের হতে পারে। তো এই জন্য প্রথম যাদের আয়োডিনের অভাব থাকে, শুধুমাত্র সাধারণ গয়টের বলি আমরা, যে গলগণ্ড গলা ফুলে যায়, এটা হইতে পারে। এটা অনেক সময় নর্মাল পার্সন, স্বাভাবিক মানুষের হইতে পারে। যেমন যাদের বয়স কম, যৌবন যারা শুরু হবে, বিশেষ করে মহিলাদের, এটা অনেক সময় মানে বড় থাকতে পারে। এছাড়াও থাইরয়েড হরমোন কমে দিতে পারে, নর্মালি স্বাভাবিক থেকে কমে দিতে পারে অথবা বেশি হতে পারে। এবং এখানে অনেক সময় টিউমার অথবা ক্যান্সার এগুলো হতে পারে। আরও স্পেসিফিকভাবে জানতে চাইবো যে স্যার, এই যে থাইরয়েড গ্রন্থির নিঃসরণ কমে যাওয়া বললেন যে কমে যেতে পারে, সেক্ষেত্রে স্যার মানে এটাকে কি বলে এবং এক্ষেত্রে কি কি উপসর্গ নিয়ে আসে? আমাদের দেশে প্রায় 5 থেকে 6 লাখ থাইরয়েডের রোগী আছে। সবচেয়ে বেশি হয় হরমোন যাদের কমে যায়, এই ধরনের রোগী সবচেয়ে বেশি পাই আমরা। হরমোন বাড়লেও কিন্তু অসুবিধা হতে পারে, তো সবচেয়ে বেশি হরমোন কমে যাওয়ার রোগী আমাদের খুব বেশি। হাইপোথাইরয়েডিজম বা ইংরেজি বলা হাইপোথাইরয়েডিজম, আর অথবা বাংলাতে বলা হয় থাইরয়েড হরমোন কমে যাওয়া। তো এটার জন্য বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের উপসর্গ বা লক্ষণ নিয়ে আমাদেরকে আসতে পারে, সেটা পুরুষ হোক মহিলা হোক। তবে এই রোগটা মহিলাদের সবচেয়ে বেশি। তা আপনি যদি মনে করেন জন্মের পর থেকে আরম্ভ করে একদম বয়স্ক মানুষের কিন্তু এটা হইতে পারে। যদি একটা আজকে নতুন যে বাচ্চাটা হলো এটার যদি হয় তাহলে অনেক সময় বাচ্চাটা নর্মালের চেয়ে ওজন বেশি হবে, তারপরে সে দুধ খাইতে প্রবলেম সৃষ্টি হবে, বিভিন্ন প্রবলেম সৃষ্টি হবে এবং তার পেটটা বড় থাকবে। অনেক সময় তার কোষ্ঠকাঠিন্য, পায়খানা হবে না, এই ধরনের হতে পারে। এরপর যদি আর একটু বয়স হয়, একটু 2-3 বছরের দিকে, তার গ্রোথ নর্মালি হবে না এবং ডেভেলপমেন্ট কমে যাবে। যেটা জন্মগতভাবে যদি কারো থাইরয়েডের প্রবলেম হয়, মায়ের থাকুক অথবা বাচ্চা নতুনভাবে থাইরয়েড প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে বাচ্চার নর্মাল যে ডেভেলপমেন্ট, নর্মাল যে হাসি কান্না হাঁটা বিভিন্ন বয়সে 6 মাস 1 বছর বয়সে, এগুলো তার নর্মাল বাচ্চা হবে না। 3 থেকে 5 বছর যদি হয়, তার গ্রোথ অন্য বাচ্চার থেকে কম থাকবে। তার 7 থেকে 8 বছর তার স্কুলে যাওয়ার পারফরমেন্সটা কমে যাবে, বুদ্ধিশুদ্ধি লোপ পাবে, সে বেঠে বামন হবে। যদি মেয়ে হয় 8-9 বছরের দিকে মেনস্ট্রুয়েশনটা ডিলে হবে, তার মাসিকটা দিলে হবে, ঋতুস্রাবটা দিলে হবে, বুদ্ধিশুদ্ধি কমবে, স্কুল পারফরমেন্স কমে যাবে, সে মনে রাখতে পারবে না, সে মোটা হয়ে যাবে। অনেক সময় মাসিক বা ঋতুস্রাব এটা দেরিতে হবে। আর ওই যে
যদি আর একটু মহিলাদের বলেন এক ধরনের হবে, গর্ভবতী মহিলা এক ধরনের হবে, বয়স্কদের এক ধরনের হবে। যেমন আপনি যদি মেনস্ট্রুয়েশন তাদের শুরু হয় অনেক সময় ডিলে হবে, দেরিতে হবে, আবার মাসিক বা ঋতুস্রাব ইরেগুলার হবে, স্বাভাবিক নিয়মে হবে না। এবং যদি আপনার গর্ভবতী মহিলা চিন্তা করেন অনেক সময় এটার কারণে গর্ভ না হইতে পারে, আবার গর্ভাবস্থা বাচ্চা নষ্ট হতে পারে পেটের ভিতরে, এবং ডেলিভারির পরে এটা বাচ্চারা কনজেনিটাল হাইপোথাইরয়েড বলি আমরা, জন্মগতভাবে এটা নিয়ে আসতে পারে। আর যদি বয়স্কদের হয়, যেমন পুরুষের সাধারণত কম হয়, এটা হলে পুরুষের সাধারণত যৌন শক্তি হ্রাস পাবে, আর মাল্টিপল জয়েন্ট সমস্ত শরীর ব্যথা হতে পারে, ফাই ফুলে আসতে পারে, আর বুদ্ধিশুদ্ধি লোপ পেতে পারে। আর বয়স্ক মহিলাদের হলে যেগুলো বলছি আপনি ঋতুস্রাবের প্রবলেম হতে পারে। আর 50-60 বছর যদি হয়ে থাকে, এটা ওই বয়সের জন্য এটা মানে লাইফ থ্রেটেনিং বা জীবন মরণ কোনো প্রবলেম না, কোনো অসুবিধা না, কিন্তু হয়তো দুর্বল মনে হবে তার জন্য। এই জন্য বিভিন্ন বয়সে হইতে পারে। এবং এই রোগীগুলা থাইরয়েড হরমোন যেহেতু প্রতিটা অঙ্গে এটার প্রভাব আছে, এই রোগগুলো বিভিন্ন ধরনের নিয়ে আসতে পারে। যেমন হরমোনের বেশি যদি আধিক্য হয়ে যায়, মারাত্মক যদি আপনার হাইপোথাইরয়েড হরমোন কমে যায়, তাহলে আমাদের পাশে আমরা ম্যাক্সিমাম কমা বলি, এটা তো অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, আমাদের কাছে আসতে পারে। সেক্ষেত্রে রোগীর বয়স, তার কণ্ঠস্বর চেঞ্জ হতে পারে। মনে হচ্ছে যে কণ্ঠস্বর হার্শ বয়স হতে পারে, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে, যেটা অনেক সময় থাইরয়েড হাইপোথাইরয়েডিজম হতে পারে, থাইরয়েড টিউমার হতে পারে। তো এই ধরনের রোগীগুলো আমাদের কাছে আসতে পারে। এরপরে যদি নিউরোলজিক্যাল প্রবলেম হয়, নার্ভে যদি প্রবলেম হতে পারে, দুই হাত, বিশেষ করে দুই হাতে ব্যথা হতে পারে, রাত্রে হঠাৎ করে রোগী ঘুম থেকে জেগে যেতে পারে। দ্বিতীয়ত অনেক সময় তার খিঁচুনি হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, আমরা এটা সাইকোসিস বলি, যে রোগীর সাইকোলজিক্যাল প্রবলেম অনেক সময় নিয়ে আসতে পারে। তো এগুলো রেয়ার, কিন্তু মহিলাদের বিশেষ করে যারা একটু ওবেস, মোটা, তাদের কিন্তু থাইরয়েডের জন্য দুই হাতে ব্যথা নিয়ে আসতে পারে, সাডেন সিভিয়ার হঠাৎ করে ব্যথা হইতে পারে হাত দুটাতে। তারপরে যে ফাই ফুলে আসতে পারে, যে টিপ বসবে না, ফুলে আসতে পারে, দিন দিন ওজন বেড়ে যেতে পারে, তারপর যে চুল পরে যেতে পারে, বারবার প্রেগনেন্সি অর্থাৎ লসে যেতে পারে, যেটা আমাদের বাসায় বন্ধাত্ম হইতে পারে অনেক সময় থাইরয়েড হরমোনের জন্য। এগুলো সাধারণত কমন, এই ধরনের সিমটম কমন আমাদের কাছে আসে যদি হরমোন কমে যায়। জি, এই যে মানে হাইপোথাইরয়েডের কথা যে বললেন বা উপসর্গ, এটার আসলে কারণটা কি? এটার কারণ একটা হলো, আমি একটু আগে বলছি যে এটা আয়োডিন ডেফিসিয়েন্সি এর কারণ, যেহেতু থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন খুব দরকার। যে এটা তো বাইরে থেকে আমরা ফুডের মাধ্যমে পাচ্ছি, এবং এটা এখন যেহেতু বিভিন্ন খাবারও কিন্তু আয়োডাইজ সল্ট আছে, এটা একটা কারণ। তো এই কারণটা ম্যাক্সিমাম আমরা ওভারকাম করছি, কারণ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সামাজিক সচেতনতার কারণে আমাদের মধ্যে আয়োডিন ঘাটতিটা কম। তো দ্বিতীয় কারণ যেটা হলো যে অটোইমিউন ডিজিজ, এটা হলো যে আমাদের বডির এগেনিস্টে, আমাদের বিরুদ্ধে বডিতে কিছু মানে অ্যান্টিবডি তৈরি হয়, যে থাইরয়েড যে টিস্যুটা আছে এটা এগেনিস্টে কিছু মানে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির কারণে আপনার অটোইমিউন ডিজিজের কারণে আপনার থাইরয়েড গ্ল্যান্ডটার ফলিকুলার ডিস্ট্রাকশন হয়, মানে ফলিকুলার অ্যাকশনটা থাকে না, তখন সেখান থেকে হরমোন সিনথেসিসের প্রবলেম সৃষ্টি হয়। এটা মেইন কারণ। এবং এই অটোইমিউন ডিজিজটা মহিলাদের বেশি হয়, যেহেতু মহিলাদের আল্লাহ প্রদত্ত যে কিছু হরমোন তাদের বেশি থাকে, এই জন্য এদের এগেনিস্টে যখন একটা অ্যান্টিবডি তৈরি হয়, এটা আননোন অজানা কারণ, কিন্তু এটা তখন থাইরয়েড গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন হয়ে যায়। যখন গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন হয়, তখন ওখানে যে ফর্মেশন হয় ফলিকুলগুলো থেকে, যেমন আয়োডিন তৈরি হয়, আয়োডিন তৈরির মাধ্যমে যেভাবে হরমোন তৈরি হয়, এই পুরো প্রসেসটাই সব ডিসরাপশন, অর্থাৎ এটা নিয়ন্ত্রিত থাকে না, ব্যাহত হয়। এই জন্য সাধারণত তার হরমোন সিনথেসিস কম হয়, আলটিমেট বডিতে হরমোনের পরিমাণ কমে যায়। এটাই মূল কারণ। সেকেন্ড কারণটা যে এটা, যেমন আপনি যখন সার্জারি করেন টিউমারের জন্য হোক, অত হরমোন বেড়ে গেছে, ফুলে আছে, হতে পারে। যেমন গ্রাম দেশে প্রায় মহিলা যখন গলকণ্ড নিয়ে আসে, তখন ডাক্তার কাছে যায়, ইএনডি ডাক্তার, সার্জারি ডাক্তার কাছে হয়, ওরা তখন অপারেশন করে ফেলে। যদি পুরো গ্ল্যান্ডে ফেলে দেয়, তখন হরমোন তৈরি কোনো কারখানা থাকবে না, তখন পেশেন্টের আলটিমেটলি হাইপোথাইরয়েড হইতে পারে। তাহলে একটা অটোইমিউন ডিজিজ, যেটা রোগীর জন্য বোঝা কষ্টকর। সেকেন্ড হলো যদি কোনো অপারেশন, এর বাইরে কিছু কিছু ড্রাগের জন্য, কিছু কিছু ওষুধ থেরাপির জন্য কিন্তু আপনার আয়রন সিরিজ কমে যেতে পারে। তার মধ্যে একটা চিকিৎসার জন্য আমরা করি, সেটা হচ্ছে ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার চিকিৎসার জন্য হোক, অথবা এটা হচ্ছে থাইরয়েড আধিক্যের জন্য, যেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি, সেটা একটা চিকিৎসা আছে যে আপনাকে রেডিওয়াইটিন দেওয়া হয়। রেডিওয়াইটিন দিলেও কিন্তু আপনার অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন ডিজিজ কমে যেতে পারে। তাহলে একটা অটোইমিউন ডিজিজ, একটা ফোর্থ সার্জারির পরে একটা আয়োডিন থেরাপির জন্য আমাদের থাইরয়েড হরমোনের আধিক্য কমে যেতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা বলছিলেন যে এটি নারীদের মধ্যে
আসলে প্রকোপটা বেশি দেখা দেয়। এবং বললেন যে বাচ্চাদের ক্ষেত্রেও জন্মগত যে থাইরয়েডের সমস্যা বললেন সেটাও হাইপোথাইরয়েডিজমটাই বেশি হয়। স্যার এই ক্ষেত্রেও কি এমন যে যারা হচ্ছে নারী শিশু বা যে সকল তাদের মধ্যেই কি হাইপোথাইরয়েডিজমটা বেশি? জি, বিভিন্ন গবেষণায় বিভিন্ন স্টাডিতে এবং আমরা প্রতিনিয়ত যে পেশেন্টগুলো দেখি এখানের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় একটা যদি প্রিভ্যালেন্স বলে সমীকরণ হিসেবে যে বাচ্চাদের প্রতি নর্মাল বাচ্চা আমরা যেটা হিসাব করি গ্রামে গঞ্জে শহরে যে প্রতি 4,000 বাচ্চার মধ্যে একজন বাচ্চা আক্রান্ত হয় কনজেনিটাল হাইপোথাইরয়েড, সেটা মায়ের পেটে জন্মগত হয়। এখন এটা আস্তে আস্তে মানুষের সচেতনার জন্য, বিশেষ করে রোগীদের সচেতনার জন্য, মানুষ সচেতনার জন্য এটা এখন 4,000 থেকে কমে 2500, প্রতি 2500 জনের একজন সাধারণত আক্রান্ত হয়। তো মহিলাদের তাই আমি বলছি একটু আগে 4 থেকে 5 লক্ষ মহিলা কিন্তু এই বাংলাদেশে কিন্তু আক্রান্ত। তো মহিলাদের ক্ষেত্রে তাই এই জন্য আমি বলবো যে এটা যে কোনো বাচ্চাকে আমরা যদি জন্মের পরে চিন্তা করি যে কোনো বাচ্চাকে স্ক্রিনিং টেস্ট হিসেবে যে কোনো বাচ্চাকে প্রথম বাচ্চা হওয়ার পর মানুষ শিশু বিশেষজ্ঞে যাই, আমাদের দেশে শিশু বিশেষজ্ঞ যারা আছেন ওনার কোনো বাচ্চা গেলে অন্যদিকে টেস্ট করতে হয় সে রক্তের সাথে, তাহলে একটা TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট করা হয়, হরমোনের টেস্ট। এটা উপর ভিত্তি করে আমরা তখন রোগীকে ইমিডিয়েট চিকিৎসা দিতে পারবো। যদি 3 থেকে 5 বছরের ভিতরে যদি আমরা ইমিডিয়েট চিকিৎসাটা পাই তাহলে রোগীর পারমানেন্ট ব্রেন ড্যামেজ হবে না, সে আয়োডিন ঘাটতি যদি থাকে এটাও ফিল হবে, হরমোন ঘাটতি এটা ফিল হবে। কারণ ম্যাক্সিমাম ব্রেন তৈরি হয় কিন্তু 3 থেকে 5 বছর বয়সের ভিতরে। এই জন্য এর ভিতরে যদি পাই সবচেয়ে ভালো। তারপর আমরা যেটা বলি রোগীদেরকে সেটা হলো আপনার বাচ্চা যদি আপনার হাইপোথাইরয়েড থাকে আপনার বাচ্চা হওয়ার সাথে সাথে 1 মাসের ভিতরে আপনাকে টেস্ট করতে হবে, নয় 2 মাসের ভিতরে, নয় 3 মাসের ভিতরে, নয় 3 থেকে 5 বছরের ভিতরে, যেহেতু ম্যাক্সিমাম ব্রেন ডেভেলপমেন্ট এই সময় হয়। এই সময় যদি আপনার থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে, আয়োডিনের প্রবলেম থাকে, তাহলে বাচ্চা প্রাণবন্ত হবে না, বাচ্চার গ্রোথ কমে যাবে, বুদ্ধিশুদ্ধি কমে যাবে। তাই মানে এই জন্যই আমরা বলছি যে এই বয়সের মধ্যেই যদি এই পরীক্ষাটা করে মানে সঠিকভাবে রোগটা নির্ণয় হলে চিকিৎসাটাও সম্ভব এবং বাচ্চাটাকে বাঁচানো সম্ভব এই রোগ থেকে। জি জি স্যার। স্যার তো এই হাইপোথাইরয়েডিজমের মানে চিকিৎসা কি দিয়ে থাকেন আপনারা? হ্যাঁ, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের, আমি বলছি একটু আগে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের কনজেনিটাল হাইপোথাইরয়েড এক ধরনের, বয়স্কদের এক ধরনের, প্রেগনেন্সির এক ধরনের। তো বাচ্চাদের বলি যেহেতু আমার বাচ্চাদের বিভাগ সবচেয়ে বেশি হয় যখন আজকে নিউবর্ন বেবি 1 মাসের ভিতরে যদি সে হাইপোথাইরয়েড ডায়াগনোসিস হয়ে রোগ ধরা খায় তাহলে ইমিডিয়েট সারা চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে ডোজটা একটু বেশি হবে। আমাদের এক ক্যালকুলেশন আছে যে 6 মাইক্রোগ্রাম পার কেজি বেডির যেহেতু তার বিভাগ বেশি হয় এবং তাকে 1.5 থেকে 2 মাস পর টেস্ট করতে হয়। এই জন্য তাকে ওষুধ খাওয়ানোর সুযোগ কি, আমরা জানি প্রথম 6 মাস বাচ্চাকে মায়ের দুধ খাওয়াইতে হবে, কোনো খাওয়ার প্রয়োজন নেই যদি সুস্থ থাকে। তো কিন্তু এখানে হাইপোথাইরয়েড মানে বাচ্চা অসুস্থ না, তার একটা রোগ, এর কোনো মারাত্মক কোনো ডিজিজ না, যদি সে সময় মতো চিকিৎসা পায় তার ব্রেন ডেভেলপে কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। এই জন্য আপনার ঘাবড়ানোর কারণ নেই। আপনারা শিশু বিশেষজ্ঞ হোক বা এনওখানে ডাক্তার আছে আপনার এলাকায়, আপনি যদি সেখানে গিয়ে টেস্ট করেন, যদি আপনার হাইপোথাইরয়েড দ্বারা খায় তাহলে আপনাকে থাইরক্সিন ওষুধ দিবে। এটা ট্যাবলেট ফর্মে আছে, এটা সিরাপ বা অন্য কোনো ফর্মে নেই, এটা একদম সহজ। আপনি গুঁড়ি করে মায়ের দুধের সাথে খাওয়াই ফেলবেন, যে খালি বেড়া দরকার কিছু দরকার নেই, মায়ের দুধের সাথে গুঁড়ি খেয়ে ফেলতে পারবেন যদি 6 মাসে কম হয়। 6 মাস পর হলেও তার গুঁড়ি করে যে কোনো আর্টিফিশিয়াল ফুডের সাথে খাওয়াইতে কোনো আপত্তি নেই। কিন্তু বয়স্কদের হয়তো আমরা খালি পেটে বলি যে তাদের ওই ওষুধের শোষণটা বেশি হয়, যদি আমরা একটু খাবার আগে খেতে বলি। আর এটা হলো বাচ্চাদের ক্ষেত্রে, এবং টেস্ট করতে হবে তাকে 2 থেকে 3 মাস পর। যত বয়স বাড়বে তত 3 মাস 6 মাস পর টেস্ট করে ক্ষতি নেই, ফলো আপ রাখতে হবে, কিন্তু আজীবন ওষুধটা খেতে হবে। কিন্তু আমার দেশবাসী বা রোগী যারা আছেন, যদি বাচ্চারা ছোট, ওরা অডিট থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় 2-3 মাস পর ওষুধটা বন্ধ করে দেওয়া হয়। এই ওষুধটার দামও কম থাকে এবং খেতে সহজ, অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়। এই জন্য যাদের বাচ্চাদের কনজেনিটাল হাইপোথাইরয়েড থাকবে আজীবন লাইফ লং ওষুধ খেতে হবে মৃত্যু পর্যন্ত, নাহলে বাচ্চার গ্রোথে প্রবলেম হবে, বুদ্ধিশুদ্ধি প্রবলেম হলে ফল আসে করতে পারবে না এবং তার সেক্সুয়ালি প্রবলেম সৃষ্টি হবে। এবং আমরা বামন বলি, এটা অন্য সময় হতে পারে। এই জন্য বাচ্চার ট্রিটমেন্ট লাইফ লং। এরপরে যদি আপনি গর্ভবতী মহিলা, আমাদের প্রায় 10 থেকে 20% হাইপোথাইরয়েড পেশেন্ট গর্ভবতী অবস্থায় আমরা পাই এই ধরনের পেশেন্ট। তো গর্ভাবস্থার আগে যে কোনো রোগীদেরকে আমরা বলি যে আপনি একটা থাইরয়েড টেস্ট TSH টেস্ট করতে হবে, আর ডায়াবেটিস RBS আমরা করতে বলি। যদি মা গর্ভ হওয়ার আগে যদি হরমোনের প্রবলেম না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। যখন সে প্রেগনেন্সি তার মানে কনফার্ম হবে তখন নিশ্চয়ই সে ডাক্তার কাছে যাবে, সে মেডিসিন ডাক্তার হোক গাইনি ডাক্তার হোক, সে তখন রুটিন টেস্ট হিসেবে আপনার TSH হরমোন টেস্টটা দিবে, থাইরয়েড হরমোন টেস্টটা দিবে। সেখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেন আমরা প্রেগনেন্সিতে খুবই দরকারি হরমোনটা, কেননা প্রথম 12 সপ্তাহে মায়ের পেটে এই থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয় না। আমরা জানি প্রথম ট্রাইমেস্টারে মায়ের পেটে সব তৈরি হয়ে যায়,
মাঝে 3 মাসে এগুলো সব বড় হয়, শেষ 3 মাসে জাস্ট দুনিয়াতে চেষ্টা করে। এই জন্য প্রথম 3 মাসে থাইরয়েড গ্ল্যান্ড বাচ্চার দেহে তৈরি হয় না, বাচ্চার দেহে তৈরি হয় মায়ের পেটে 12 সপ্তাহ পরে গিয়ে। এই জন্য থাইরক্সিন যে হরমোনটা মার দেহতে বাচ্চার দেহে যাবে। এই কারণে যদি মা যদি থাইরয়েডের প্রবলেম থাকে গর্ভাবস্থায়, তাহলে অবশ্যই মাকে খেতে হবে। সেক্ষেত্রে TSH এর লেভেল আছে। নর্মালি সাধারণত যারা গর্ভবতী না তাদের জন্য সর্বোচ্চ 5 থেকে 3.35 থেকে 5 থেকে, কিন্তু গর্ভাবস্থায় ওই মায়ের জন্য প্রথম 3 মাসে 2.5, পরের 3 মাস, শেষ 3 মাস 3.3 রাখা লাগবে। এর চেয়ে যদি TSH বেশি থাকে তাহলে বুঝতে হবে যে মার হরমোনে ঘাটতি আছে, সেক্ষেত্রে হরমোন বাড়াইয়ে দিতে হবে যাতে বাচ্চা কোনো অসুবিধা না হয়। 18-20 সপ্তাহ দিকে বাচ্চার দেহে আস্তে আস্তে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়, তখন হরমোন সিনথেসিস হয়। সেক্ষেত্রে মাকে আমরা TSH 3.8 ক্ষতি নেই, যেটা 2 মাস পর আমরা টেস্ট করতে বলি। এবং ডেলিভারি পর বাচ্চা সুস্থ হোক অথবা কোনো সিমটম দেখা যায়, অবশ্যই তাকে টেস্ট করবে। টেস্ট করলে তাহলে অবশ্যই আমরা কনসারভেটিভ হিসেবে গণ্য করবো এবং ট্রিটমেন্ট যে বলছি আমরা ট্রিটমেন্ট দিব। 2-3 মাস ডাক্তার আসতে হবে, টেস্ট করতে হবে। আর যারা গর্ভবতী না, পুরুষ হোক মহিলা হোক, এটা লাইফ তৈরিহীন না। যদি পুরুষ হয় এটা লাইফ সেক্সুয়াল প্রবলেম হবে, কিন্তু সে ওষুধ খাবে, 3 মাস 6 মাস পর টেস্ট করবে। তাকে বলতে হবে যে থাইরক্সিনের অভাবে, ডায়াবেটিসের অভাবে একটা পেশেন্ট প্রবলেম সৃষ্টি হতে পারে, ফাতে মাথার জন্য সব জায়গায় প্রবলেম সৃষ্টি হতে, স্ট্রোক হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, তারপর ক্যালারি হতে পারে। কিন্তু থাইরয়েডে এদের কোনো প্রবলেম নাই, জাস্ট দুর্বল লাগবে অথবা জয়েন্ট পেইন হতে পারে। এই জন্য আর যদি গর্ভবতী মহিলা ছাড়াও অন্যান্য মহিলা 20 থেকে 40 বছর কিন্তু সে প্রেগনেন্ট হচ্ছে না, তার কিন্তু মেনস্ট্রুয়েশন প্রবলেম হবে, হয়তো তার বারবার বাচ্চা ওই যে ফায়ে ফুলা থাকতে পারে, গেবা থাকতে পারে। এক্ষেত্রে বাচ্চা না নিলে তার জীবনে কোনো হুমকি নেই, লাইফ থেকে কোনো প্রবলেম তার হবে না। এই কাদের ক্ষেত্রে থাইরয়েড বেড়ে যাওয়ার সংখ্যাটা বেশি, বা যেটা হাইপারথাইরয়েডিজম বলি? হাইপারথাইরয়েডিজম এটাও কিন্তু অটোইমিউন ডিজিজ, যেটা আমি বলছি একটু আগে, যে বডিতে আমাদের অনেকগুলো অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন বলতে এটা আমার বডির বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তো এটা আমরা অটোইমিউন ডিজিজ বলি এটা। তো এটা এই রোগটা মহিলাদের সবচেয়ে বেশি হয়। তাহলে এগুলো অন্যান্য ডিজিজের সাথে সম্পর্কযুক্ত আছে। যেমন কারো যদি বারবার বাচ্চা নষ্ট হয়ে যায়, এদের একটা অটোইমিউন ডিজিজ সম্পর্ক আছে। যাদের ডায়াবেটিস আছে এদের অটোইমিউন সম্পর্ক আছে। তারপর যে কিছু ইনফেকশনের জন্য অনেক সময় অটোইমিউন ডিজিজ হয় বডিতে। তো ম্যাক্সিমাম এটা আননোন, অজানা কারণ। তো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, এখানে কিন্তু থাইরয়েড ফলিকুল আছে। ফলিকুলের বারে হরমোনের রিসেপ্টর আছে। তো এগুলার এগেইনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয়, তখন সেখানে ফলিকুলার অ্যাক্টিভিটি বেড়ে যায়। যখন অ্যাক্টিভিটি বাড়বে তখন গ্ল্যান্ডটা ফুলে যাবে। আমরা যখন এক্সারসাইজ করি তখন মাসল বাল্ক হয়। তেমনইভাবে যদি এখানে বেশি হরমোন তৈরি হয় তাহলে গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে। গ্ল্যান্ডটা বড় হলে তাহলে আমরা বুঝতে পারবো যে ভিজিবল হচ্ছে গ্ল্যান্ডটা আমাদের গলায়, এবং এই হরমোনের জন্য যেহেতু ব্লাডের মাধ্যমে বডি বিভিন্ন জায়গায় যাবে, যেমন হার্টে যখন যাবে এটা কাজ করবে, হার্টের কন্ট্রাকশন বাড়াবে, হার্ট রেট বেড়ে যাবে। এই জন্য রুগীরা আমাদের কাছে আসে, স্যার আমার তো হার্ট পালপিটেশন হচ্ছে, ড্রপ বিট ধরফর করতেছে। এরপরে বডির একটা বলা হয়, এটাকে বলা হয় সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, ইংলিশে সিম্পেথেটিক বলি আমরা। ওই রুগীর হাত পা কাঁপবে এবং তার সোয়েটিং হবে। তারপরে পেশেন্টের এটার সাথে চোখের সম্পর্ক আছে। যেমন আমাদের যখন জ্বর হয় তখন কাশি হয়, তখন আমাদের জয়েন্ট পেইন হয়। তেমনি থাইরয়েডের সাথে এটা চোখের সম্পর্ক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের যে টিস্যু আমরা বলি, যে মাংস আমরা বলি, এটা সিমিলিয়ার পাওয়া যায় কোথায়? সেম, যে আপনার অরবিটাল টিস্যু অর্থাৎ চোখের টিস্যুতে সেম অ্যান্টিজেন থাকে, এখানে থাকে। এই জন্য যখন অ্যান্টিবডি এখানে তৈরি হয় তো ওখানে তৈরি হয়। এই জন্য এই ধরনের রোগীদের দুইটা চোখের প্রবলেম, যেমন চোখটা অনেক সময় বের হয়ে যায়, আমাদের বাসায় আমরা বলি প্রোট্রুশন এক্সোথ্যালামাস, বাংলাতে বলা হয় চোখ বেরিয়ে যায়। দুইটা একসাথে বেরিয়ে যেতে পারে অথবা একটাও বেরিয়ে যেতে পারে, এবং চোখে দেখতে অসুবিধা হবে, ডবল দেখবে রোগী। হয়তো হঠাৎ মনে হবে যে আপনার বাম চোখটা হঠাৎ করে ফুলে গিয়ে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? চোখ বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হয়তো পালপিটেশন বা সোয়েটিং এগুলো কিছু নেই, গলা ফুলে নেই, এই ধরনের হতে পারে। তাহলে পালপিটেশন হওয়া, সামনে হাত পা কাঁপা, সোয়েটিং হওয়া, গলা ফুলে যাওয়া, এটার সাথে 60% রোগীদের ক্ষেত্রে, 60% রোগীদের ক্ষেত্রে আপনার চোখের এই প্রবলেম থাকতে পারে। আবার শুধুমাত্র চোখ নিয়েও আমাদের কাছে আসতে পারে। এই জন্য আপনারা যখন জানেন যে থাইরয়েডের রোগীগুলা সব ডাক্তারের কাছে যাই, গলা ডাক্তার কাছে যাবে, চোখের ডাক্তার কাছে যাবে। তা আপনার যখন চোখ ফুলে যাবে, মনে হচ্ছে আমার চোখে অসুবিধা, আমি চোখের ডাক্তার কাছে যাই। চোখের ডাক্তার দেখি বলে না আপনার কোনো অসুবিধা নেই, আপনি থাইরয়েড টেস্ট করে এন্ডোক্রাইন ডাক্তার আমাদের কাছে আসেন। তখন আমাদের কাছে আসেন আপনারা। হয়তো অনেক সময় আপনার কাছে যান কোথায়? ইএনটি ডাক্তারের কাছে যান, কেন? গলা ফুলা। ওরা যখন দেখে না এটা আমাদের কেস না, এটা হচ্ছে এন্ডোক্রাইন
কেস। তাহলে থাইরয়েড ডিজিজ এবং হরমোন কম বা বেশি এটা বিভিন্ন ডাক্তার কাছে দিতে পারে, লাস্টে আমাদের কাছে আসবে, আমরা ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকবো। তাহলে যদি হরমোন বেশি হয়, এই সিমটম যদি আপনারা বুঝতে পারেন, তখন আপনারা এন্ডোক্রাইন ডাক্তার কাছে যাবেন, অথবা অন্য ডাক্তার কাছে গেলে হেরা আমাদের কাছে পাঠিয়ে দিবে। যেহেতু আপনারা এখন সচেতন, রোগীরা বুঝে ব্যাপারটা, অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, আমরা আপনাদেরকে বলছি এই সিমটম থাকলে, এই যদি প্রবলেম হয় আপনারা আমাদের কাছে আসবেন, তাহলে আপনারা শরীর শিশু হবেন, আমরা শরীর শিশু আপনাদের দিতে পারবো। স্যার আসলে এটাই অনেক বড় বিষয় যে যে কোনো সমস্যা হলে রোগ নিয়ে বসে না থেকে, বা দেখা গেছে এরকম মানুষ শর্টকাট খুঁজতে গিয়ে ফার্মেসিতে যায়, তো সেটা না করে একজন চিকিৎসকের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে আসলে তিনি কিন্তু প্রয়োজনে প্রপার রেফারেলটা করতে পারবে, যে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান। স্যার হচ্ছে আপনি বলছিলেন যে হাইপারথাইরয়েডিজমের উপসর্গের কথা এবং কারণগুলো, স্যার এক্ষেত্রে চিকিৎসা কি দিয়ে থাকেন আপনারা? চিকিৎসা রোগী ভাই বোন যারা আছে আমাদের বলছি, যেমন এটা আমরা কতগুলো কারণ আছে রোগ নির্ণয়ের জন্য। আমরা মানুষ জ্বর হলে এটা কি টাইফয়েড জ্বর না ম্যালেরিয়া জ্বর হিসাব করি, তারপর এখানেও তাই, এখানে সিমটম হওয়ার পরে কতগুলো জিনিস আছে, আদৌ আপনি হাইপারথাইরয়েড কিনা, তারপর যে আপনার কোনো হরমোনের প্রবলেম আছে কিনা, এটা আমরা প্রপার ওয়েতে আপনাকে দেখে কিছু ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন অনেকগুলো কায়দা আছে। একটা হলো আপনার হরমোন টেস্ট করি আমরা, এটা আল্ট্রাসাউন্ড করি, আবার থাইরয়েড স্ক্যান করি। কেন এই রোগের জন্য আপনাকে খেতে হবে যে 1.5 থেকে 2 বছর ওষুধ খেতে হবে, অনেকে কিন্তু 5-7 বছর খেতে হয়। এটা অপশান, 3টে অপশান আছে। একটা হচ্ছে যে আপনার মুখে ওষুধ খাওয়া হরমোন কমানোর জন্য, 2 নম্বর হচ্ছে যে আপনার সার্জারি, 3 নম্বর হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি। তিনটা আমরা বিভিন্ন কন্ডিশনে দিয়ে থাকি। তো যেহেতু আপনি এটা 1.5 থেকে 2 বছর খেতে হবে, আমরা রোগটা ভালোভাবে নির্ণয় করতে হবে। অনেক সময় আপনার হয়তো শুধুমাত্র টেস্ট করছেন, আপনার পালপিটেশন হচ্ছে, সোরিং হচ্ছে, আর কোনো প্রবলেম নেই, হরমোনটা আপনার বেশি মনে হইতেছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ল্যাবেরও কিন্তু একটু প্রবলেম আছে। আমরা অথেন্টিক ল্যাব থেকে TSS, FT3, FTP করবো, আল্ট্রাসাউন্ড স্ক্যান করবো, ডায়াগনোসিস করবো যে আপনার হরমোন বেশি, হাইপারথাইরয়েডিজম। এরপরে আপনাকে আমরা কাউন্সিলিং করবো, কোনো খাবার সাথে কোনো সম্পর্ক নেই, আমরা আপনাকে ওরাল মুখে খাওয়ার জন্য ওষুধ দিব। এটা আপনার খাইতে 1.5 থেকে 2 বছর, কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর। 2 বছর বলে সাধারণত 80% আপনারা ভালো হয়ে যাবেন। কিন্তু তারপর আবার হইতে পারে, যেহেতু আপনার গ্ল্যান্ডটা আছে, এটা অটোইমিউন ডিজিজ, এই জন্য আমরা আপনাকে মানে হরমোন কমানোর জন্য এটা আমরা ট্যাবলেট দেবো, সেটাকে বলা হয় কারিমাজল বলা হয়। এটা যদি প্রেগনেন্সি না হয় এক ধরনের হবে, ক্যারেন্সি এক ধরনের হবে। কেন হরমোনাল সব ডিজিজ যারা গর্ভবতী তাদের জন্য এক ধরনের, যারা গর্ভবতী তাদের জন্য এক ধরনের। এই জন্য আমরা কারিমাজল ওষুধটা আপনাকে দিব। প্রোফাইল থাইরয়েড আছে, 2টাই কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। এটা হাই ডোজ দিয়ে শুরু করবো, 1.5 থেকে 2 মাস পরে আসতে হবে, আবার টেস্ট করে ওষুধ কমাবো, ক্লিনিক্যালি আপনাকে দেখবো এবং সাথে ওষুধ কমাবো। কেন এই হরমোনের আধিক্য আরও যদি বেরিয়ে যায়, সিভিয়ার হয়ে যায়, এটা থাইরয়েড ক্রাইসিস বলা হয় অনেক সময়। যদি আপনি ওষুধগুলো বারবার ইরেগুলার খান, তাহলে ক্রাইসিস অনেক সময় জ্বর, অজ্ঞান হয়ে যেতে পারেন আপনি। সেক্ষেত্রে আপনার নিকটস্থ ডাক্তার বা এন্ডোক্রাইন ডাক্তারের কাছে 1.5-2 মাস পরে গিয়ে ওষুধ অ্যাডজাস্ট করে নিতে হবে। আবার এই ওষুধ অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা কারণে অনেক সময় চুলকানি হতে পারে, অনেক সময় কিডনি প্রবলেম হতে পারে, এই জন্য অনেক সময় গায়ে র্যাশ হতে পারে। আমরা যখন রোগীকে ট্রিটমেন্ট দিয়ে থাকি, রোগীকে কাউন্সিল করে দিয়ে থাকি। এটা হলো যে আপনার যাদের গর্ভবতী যারা তাদের জন্য, পুরুষ মহিলা সেম, কিন্তু গর্ভাবস্থা ভিন্ন জিনিস। গর্ভাবস্থার প্রথম 3 মাসে আমরা কারিমাজলটা সাধারণত ইউজ করি না, প্রোপাল ইউজ করা হয়। কারণ এই ওষুধটা বাচ্চার দেহে যাবে, তখন পিটাল ইফেক্ট করবে। তো সেক্ষেত্রে আমরা প্রোপাল থাইরয়েড, এটাও কিন্তু ইফেক্ট করে, কিন্তু কম যায়। আমরা তখন প্রোপাল ইউজ করবো, কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না। এখন আসেন যে আপনি প্রেগনেন্সিতে টেস্ট করে 2 মাস পর রোগী ভালো আছে, কিন্তু প্রেগনেন্সি পরে আপনাকে ওষুধ খেতে হবে, ধরেন তখন কারিমাজল দিলে হবে। কারিমাজল প্রথম 3 মাসে না দিয়ে শেষ 3 মাস, প্রথম 3 মাস আমরা প্রোপাইল থাইরয়েড দিয়ে থাকি। এবং ডেলিভারি পরে যখন বাচ্চা মায়ের দুধ খাবে, তখন কিন্তু আমরা কারিমাজল দিব না, আমরা প্রোপাইল থাইরয়েড দিব। যদি প্রোপাইল পাওয়া না যায়, কারিমাজল দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনি ওষুধটা খাওয়াবেন কি বাচ্চাকে? সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং মাদার অবশ্যই প্রথম বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবে, খাওয়ানোর পরে ওষুধটা খাওয়াবে। 1.5-2 ঘন্টা যদি সে আর্টিফিশিয়াল খাই 6 মাস পরে খুব আপত্তি নেই, আর যদি না খাই কোনো আপত্তি নেই, 1.5-2 ঘন্টার ভিতরে তার ওই ওষুধের অ্যাকশনটা ওই ব্রেসে থাকবে না। এই জন্য বাচ্চাকে প্রথম মায়ের দুধ খাওয়াবে, তারপর সে ওষুধটা খাবে। তাহলে গর্ভাবস্থায় সে খেতে পারবে, বাচ্চা কোনো অসুবিধা হবে না। আমরা এইভাবে করবো। আর এরপরে যদি আমরা ট্যাবলেট রেসপন্স না করে, যারা ইরেগুলার, তখন আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি বলি। সেক্ষেত্রে বয়সদের হয়ে 30-35 বছর বয়স হলে তো আমার দিয়ে থাকি। কেন এটাতে অনেক সময় বাচ্চা হয় না মহিলাদের, তো এইটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি হয়। উন্নত বিশ্বে এটা করা হয়, আমাদের দেশে আমরা একটু লেটে দিই, 40 বছর পরে বাচ্চাদের কমিউনিটি দেওয়ার পরে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি দিয়ে থাকি। অথবা আপনার এখানে গয়টার আছে অনেক বড় গলগণ্ড, শ্বাসকষ্ট হচ্ছে, হরমোনও বেশি, ট্যাবলেট রেসপন্স করে না,
সেক্ষেত্রে আপনাকে ওষুধ দিয়ে নর্মাল হরমোন লেভেল করার পরে আমরা অপারেশনে যাব। কেউ আপনার যদি হরমোন লেভেল বেশি দেখে অপারেশন করা যাবে না। সেক্ষেত্রে যে কোনো অপারেশন হরমোন কম হোক বেশি হোক করতে গেলে আপনার হাইপো হলে সিভিয়ার হাইপোথাইরয়েড হয়ে যাবে, আপনার রিকভারি হবে না অ্যানেস্থেসিয়া থেকে। এবার হরমোন যদি বেশি থাকে তাও কিন্তু থাইরয়েড ক্রাইসিস হয়ে যাবে, জীবন লাইফ থ্রেনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। স্যার আপনি বলছিলেন যে হাইপারথাইরয়েডের চিকিৎসার ক্ষেত্রে দেখা গেছে যে বছরখানিক চিকিৎসা নিলে এটি ভালো হয়ে যায়, তাহলে কি স্যার আবার আরেকটা জিনিস আমরা জানলাম যে হাইপোথাইরয়েড যেটা হচ্ছে থাইরয়েড হরমোন কমে যাওয়া, সেই ক্ষেত্রে হচ্ছে বললেন যে এটা লাইফ লং বা আজীবন ওষুধ খেতে হবে। তার মানে হাইপারথাইরয়েডের ক্ষেত্রে কি আমরা মানে এতটুকু আশ্বস্ত করতে পারি রোগীকে যে আপনি এটা বছরখানিক চিকিৎসা নিলেই ঠিক হয়ে যাবে? এখন স্যার এটা কি হাইপোথাইরয়েডের ক্ষেত্রে এমন হতে পারে অনেকের যে বছরখানিক চিকিৎসা নেওয়ার পর তার থাইরয়েড হরমোনটা নর্মাল হয়ে গিয়েছে? এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন প্রেগন্যান্সিতে কারো যদি হাইপোথাইরয়েড হয়, ধরুন আপনার নর্মালি 5 বা 8, এটা প্রেগন্যান্সিতে কিন্তু বেশি। সেক্ষেত্রে হয়তো প্রেগন্যান্সি যেহেতু ডিমান্ড বাড়ে বডিতে, তখন হরমোন ঘাটতি বেশি দেখা যায়। তখন প্রেগন্যান্সি পরে আমরা বাচ্চারা সব কিছু ঠিক থাকে, বাচ্চারা শেষ করার পরে আমরা অনেক সময় এটা বলি যে ঠিক আছে আপনি 2 মাস বন্ধ করেন, যেহেতু থাইরয়েড হাফ লাইফ 7 days, আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ বন্ধ করলে আবার বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা বন্ধ করতে পারি। কিন্তু যাদের একদম প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, প্রাইম হাইপোথাইরয়েড, কনজেন্টাল হাইপোথাইরয়েড, এই শুধু লাইফ লং খেতে হবে, বন্ধ করা যাবে না। অনেক সময় কিছু ইনফেকশন থেকে অনেক সময় হতে পারে, যেগুলো আমরা যদি ইনফেকশনটা যদি রিভিউ হয় তাহলে অনেক সময় হাইপোথাইরয়েড কোনো অসুবিধা হয় নাই। কিন্তু হাইপোথাইরয়েডের জন্য এই ধরনের না, এটা যদি ম্যাক্সিমাম 2 বছর ওষুধ দেওয়ার পরে 80% নর্মাল হয়ে যায়, 20% খেতে হয়। এই জন্য পেশেন্ট আবার রিল্যাপস হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা আবার ট্যাবলেট দিয়ে থাকি, আর না রেডিও আয়ন থেরাপি না সার্জারি। স্যার আপনি হচ্ছে আমরা অনেকবারই হাইপারথাইরয়েড এবং হাইপোথাইরয়েডিজমের দুইটার ক্ষেত্রেই টিএসএইচ একটা টেস্টের কথা বারবারই আসছে। স্যার আমাদের সাধারণ রোগীদের মধ্যে একটা ধারণা আছে যে টিএসএইচ বেড়ে গেলে ওইটা হাইপারথাইরয়েডিজম, টিএসএইচ কমে গেলে হাইপোথাইরয়েডিজম। আসলে স্যার বিষয়টা কি একটু যদি পরিষ্কার করতেন? এটা রোগীরা প্রায় বলে, আমরা যখন ডেইলি প্র্যাকটিসে বলছে আমাদের টিএসএইচ বেশি, আমার তো হরমোন বেশি। ব্যাপারটা এই ধরনের না, এটা বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা ব্রেন থেকে হয়। আর FT3, FT4 যেটা থাইরয়েড হরমোন, এটা গলা থেকে হয়, মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হয়। এই জন্য ব্রেন থেকে যেটা আসে এটা স্টিমুলেটিভ বলা আছে। এটা সাধারণত বেশি হয় মানে আপনার এখান থেকে হরমোন তৈরি কম হচ্ছে, আর এখানে হরমোন বেশি মানে ওইটা কম হচ্ছে। তাহলে এটা বলা হয় সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আপনার যদি টিএসএইচ বেশি থাকে বুঝতে হবে যে আপনার হাইপোথাইরয়েড, অর্থাৎ আপনার হরমোন কম। তো সেক্ষেত্রে আমরা সাধারণত 2টা টেস্ট করি মিনিমাম, একটা টিএসএইচ নামে FT4। তো টিএসএইচ যেহেতু ব্রেন থেকে আসে, এটা যদি বেশি থাকে, FT4 কম থাকে, তাহলে হাইপো। FT4টা মেইনলি আপনার প্রিথাইরক্সিন, এটা মেইনলি গলা থেকে গলাগণ্ড যে গ্ল্যান্ডটা সেখানে তৈরি হয়। আর যদি আপনার টিএসএইচ কম থাকে, নর্মালি আমি বলছি একটু 0.35 থেকে 5 থেকে যদি টিএসএইচ কমে যায়, 0.1 হয়ে গেল, আরো 0.001 হয়ে গেল, এদিকে FT4 বেড়ে গেল, তারপর এটা হবে যে আপনার হাইপারথাইরয়েড। এটা নির্ণয় করবো যে আপনার থাইরয়েড হরমোন কম বেশি কিনা। টিএসএইচ থাইরয়েড হরমোন না, এটা উপর থেকে আসে। এটা অনেকে ভুল করে, অনেক ডাক্তার এটা ভুল করে যে এটা আসে ব্রেন থেকে, থাইরয়েড গ্ল্যান্ডের থেকে না। তো থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন FT3, FT4, এই টোটাল T4 করা যায়, কিন্তু আমরা সাধারণত টিএসএইচ FT4 করি। টিএসএইচ বেশি, FT4 কম, হাইপোথাইরয়েড। টিএসএইচ কম, FT3 বেশি, FT4 বেশি, তাহলে এটা হাইপারথাইরয়েড। স্যার অসংখ্য ধন্যবাদ যে এই বিষয়টা আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, তো এটা দূর করার জন্য। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমরা অনেক সময় জানি যে ডায়াবেটিসের কথা, এবং আমাদের আলোচনা এসেছে। তো স্যার থাইরয়েডের সাথে কি ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু টাইপ 1 ডায়াবেটিস আমাদের দেশে যাদের দেখেন আপনারা রোগী ভাইয়েরা সব দেখেন 40-এর উপরে 30 উপরে ডায়াবেটিক, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়, কম বয়সে ডায়াবেটিস হতে পারে। দেখুন আমরা আমাদের ভাষা বলি যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের সাথে হাইপোথাইরয়েড সম্পর্ক আছে। এছাড়াও 40 বছর ও 50 বছর যে কোনো ডায়াবেটিক পেশেন্টের প্রতি 3 মাস বা 6 মাস পর পর যদি বয়স 40-এর উপরে হয়, তার অ্যাসোসিয়েটেড হাইপোথাইরয়েড থাকতে পারে। সেক্ষেত্রে আমরা টিএস টেস্টটা অবশ্যই করি। এই জন্য ডায়াবেটিস রোগী যাদের আছে, এদের যখন আমরা 3 মাস 6 মাস আমাদের কাছে আসে, আমরা টিএসটা করাই, কারণ এদেরও হাইপোথাইরয়েড হওয়ার ঝুঁকি বেশি। স্যার হচ্ছে আপনি আরেকটা কথা বলছিলেন যে মানে বাংলায় বা সাধারণ মানুষ থাইরয়েড গ্ল্যান্ডটাকে বা থাইরয়েড গ্রন্থিকে অনেক সময় হচ্ছে গলগণ্ড গ্রন্থিও বলে। তো স্যার এই যে গলগণ্ড তো আসলে যেটা আমরা বলছি যে গয়টার এই রোগটার নাম, তো স্যার এইটা কোন ক্ষেত্রে? আমরা তো সাধারণত যেমন বলেন হাইপারথাইরয়েডিজম এটা হয় গলগণ্ডটা, তো স্যার এই ক্ষেত্রে কি চিকিৎসা দিয়ে থাকেন? না এটাকে হাইপারথাইরয়েড হাইপার দুইটাতে কিন্তু গলগণ্ড হইতে পারে। আচ্ছা জি। যেমন আমি বলি একটা হলো, যেমন একটা মেয়ে যখন
মেনস্ট্রুয়েশন যৌবনে আসবে 8 থেকে 11 বছর বয়সের ভিতরে, একটা ছেলে যখন 9 থেকে 12 বছর বয়সের ভিতরে যৌবনে আসবে নতুন, তারও কিন্তু গয়টার হইতে পারে। এটাকে বলা হয় পিউবার্টাল গয়টার, অর্থাৎ যৌবন সন্ধিক্ষণের জন্য গয়টার। দেখে যে হরমোন নর্মাল, কিন্তু যেহেতু বডিতে হরমোনের জন্য অন্যান্য যে আমাদের বডিতে যে হরমোনটা হয় আল্লাহ প্রদত্ত, ওগুলোর কারণে এই গলার থাইরয়েড বড় হইতে পারে। এই জন্য সব গয়টার রোগ না, সব গয়টার হাইপো না, সব গয়টা হাইপারও না। আবার কিছু আছে গয়টার নাই, গলগণ্ড নাই, হাইপো হইতে পারে, গলগণ্ড নাই, হাইপার হইতে পারে। তো সাধারণত যাদের হরমোন বেশি থাকে এদের গলাটা খুলে থাকে, গলগণ্ড থাকে। হাইপোথাইরয়েড নাও থাকতে পারে, হাইপোথাইরয়েড নাও, যেমন যেহেতু অটোইমিউন ডিজিজ, থাইরয়েড গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন হয়ে যায়, নাও থাকতে পারে। অপারেশন করছে, সার্জারি করছেন, নাও থাকতে পারে। রেডিয়েটিভ অ্যাবলেশন করছেন, নাও থাকতে পারে। এই জন্য সবসময় গলার থাকবে কথা না, গলার না ছাড়াও হাইপো হাইপার দুইটাই হইতে পারে। জি, এবং যেটা বলছেন যে গলগণ্ডটাও দুই ক্ষেত্রেও পেতে পারি আমরা, হাইপো হাইপারে। স্যার সেক্ষেত্রে হচ্ছে তাহলে তো আমাদের এই রোগটা তো আগে হচ্ছে নির্ণয় করতে হবে যে এটা কোন কারণে হচ্ছে, হাইপোতে না হাইপারে। এইটা স্যার কিভাবে বুঝবো? এটা আমি তো একটু বলছি, আমরা দেখে আপনাকে যখন আমাদের কাছে আসবেন আমরা দেখবো, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার, আমি এর আগেও কিন্তু লক্ষণ বিষয়গুলো বলছি আপনাকে, যে আমার বেশি মেনস্ট্রুয়াল ফ্লো হচ্ছে, যদি এটা মহিলা যদি হয়, বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তাই না, তার যে প্রগ্রেসিভ ওয়েট গেইন, ওজন বেড়ে যাচ্ছে, পাওয়ারফুল হচ্ছে, এক্ষেত্রেও ডাক্তার কাছে আসে, টেস্ট করে। এবং রুগীরা এখন অনেক সচেতন, বলছে আমার হরমোন টেস্টটা করা হয়। তো হরমোন তো সবগুলো হরমোন, যেমন ডায়াবেটিস একটা হরমোনাল ডিজিজ, থাইরয়েড হরমোনাল ডিজিজ। আপনার যে প্রতি মাসে ফিল খায় মহিলারা, এটা কিন্তু হরমোনাল কম্বিনেশন। এই জন্য অনেক সময় হরমোন আছে আমার বিশাল একটা বৃহৎ ব্যাপার, তা না। ডায়াবেটিস তো হরমোনাল ডিজিজ, ইনসুলিন হরমোন, ইনসুলিন ডায়াবেটিস হয়। তেমনইভাবে থাইরক্সিন তৈরি হয় বডিতে, এটা কমে গেলে হাইপোথাইরয়েড, বেশি হলে হাইপোথাইরয়েড। তো এই জন্য আমার মনে হয় এটা নিয়ে আপনারা মানে ওরিট হওয়ার কারণ নেই, দুশ্চিন্তার কারণ নেই। আপনারা এই ধরনের সিমটম দেখা দিলে ডাক্তার কাছে আসলেন, ও টেস্ট করলো, যদি হাইপো হয় আপনাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিয়ে দিল, হাইপো হলে ড্রাগ দিয়ে দিল। তেমনইভাবে বিশেষ আমি একটু বলছি, বাচ্চাদের যদি এগুলো দেখেন, বাচ্চাদের গ্রোথ কম হচ্ছে, বামা হচ্ছে, বুদ্ধি কমে যেতেছে, স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে, সবাই টেস্ট করে, হরমোন টেস্ট করে। যদি দেখেন যেখানে টিএসএস বেশি, সাধারণত বাচ্চাদের হাইপার কম হয়, তাহলে আপনারা থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে পারে জীবন। তেমনইভাবে বয়স্কদের যেন অপারেশনের আগে হোক, দেখুন রোগীদের আমরা সাধারণত টিএসএসটা করাই। যদি টিএসএস যদি হাইপো বা হাইপার দুইটাই যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। কারণ বিশেষ করে যারা কার্ডিয়াক ডিজিজ আছে এদের সবাই কিন্তু আমরা রুটিনে টেস্ট করি, টিএসএসটা করি। তো সেখানে যদি হাইপো হাইপার হয়, তাহলে যখন কার্ডিয়াক ইন্টারভেনশন, কোনো অ্যানজিওগ্রাম হোক, হার্টের কিন্তু অপারেশন হোক, এটা রিস্কেবল। যেহেতু থাইরক্সিন আপনাকে রিপ্লেসমেন্ট দিতে হবে, না অ্যানেস্থেসিয়া দেওয়ার সাথে সাথে রোগীটা কোলাপস হয়ে যাবে। আপনি আর কি বলছিলেন যে এই থাইরয়েডের চিকিৎসার কথা, যে যেহেতু গলগণ্ড হলে, স্যার আমরা যদি হচ্ছে একটা কথা আর আপনার আলোচনায় এসেছে যে অটোইমিউন একটা সমস্যা, আমরা জানি যে অটোইমিউন থাইরয়েডাইটিস এরকম। স্যার এই রোগটা কি এবং এটা চিকিৎসাটা কি? স্যার অটোইমিউন আমি একটু বলছি যে হাইপোথাইরয়েডের মেইন কারণ এটা হচ্ছে যে আয়োডিন ডিফিসিয়েন্সি, সেখানে হচ্ছে অটোইমিউন। আমাদের দেশের জন্য অটোইমিউনটা মেইন। আয়োডিন রিপ্লেসমেন্ট এখন মোটামুটি আমাদের এই যে সরকার থেকে অ্যাভেলেবেল এবং অ্যাডিকুয়েট, এখন আয়োডিন সাধারণত হয় না, কিন্তু মেইন হচ্ছে অটোইমিউন ডিজিজ। তো এটার জন্য এটা রোধ করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র কমপ্লিকেশন না হয়, যাতে অন্য কোনো প্রবলেম না হয়, এই জন্য আপনাকে স্ক্রিনিং টেস্ট করতে হবে। সেটা বাচ্চাদেরও কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েড, এটাও অনেক সময় অটোইমিউন ডিজিজ হতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদের জন্মের পরে হোক, যে সকল মহিলা গর্ভবতী হওয়ার আগে হোক, যে সকল মহিলার সিমটম থাকবে, তাকে অবশ্যই স্ক্রিনিং টেস্টটা টিএসএস করতে হবে, তাহলে আমরা এটাতে পাবো। আর অটোইমিউন থাইরয়েডাইটিস, এটা যেমন হাইপোথাইরয়েড একটা কারণ, অটোইমিউন হাসিমুর থাইরয়েডাইটিস বলা হয়। এটা যে জাপানি এক ভদ্রলোক সায়েন্টিস্ট উনি আবিষ্কার করছেন, তো ওনার নামে অটোইমিউন হাসিমুর থাইরয়েডাইটিস বলা হয়। যদি আপনার কোনো থাইরয়েডাইটিস, আমাদের বাসায় আমরা বলি যে ওখানে একটা ক্ষত, থাইরয়েডের ক্ষত, তো সাধারণত অটোইমিউন ক্ষত হলে সাধারণত রোগী বুঝতে পারবে না, সেটা ফুলে থাকবে কিন্তু কোনো ব্যথা অনুভব করবে না। কিন্তু অন্য কোনো অটোইমিউন ডিজিজের কারণে যদি হয়ে থাকে, তাহলে রোগী ব্যথা অনুভব করে, পেইনফুল মনে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে টেস্ট করে আপনার এন্ডোক্রাইনোলজিস্টের মতামতের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। যে সব ক্ষেত্রে আমরা হয়তো রোগীটা হাইপোথাইরয়েড না হতে পারে। অটোইমিউন বলতে অটোইমিউন মেডিকেলের মাধ্যমে আপনার থাইরয়েড যে পলিগুলো আছে, এটা ডিস্ট্রাকশন হচ্ছে, এটা হাইপো হইতে পারে, হাইপার হইতে পারে, দুইটা হইতে পারে। থাইরয়েডের সমস্যাটা এখন অনেক বেশি, প্রকোপটা যথেষ্ট বেশি, এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা আমরা অনেক বেশি দেখছি। তো স্যার আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা আমাদের যারা হচ্ছে বিভিন্ন নীতি নির্ধারক আছেন স্বাস্থ্যর ক্ষেত্রে, তাদের পক্ষ থেকে কি এটার কোনো রেগুলার চেক আপের কোনো নীতিমালা কি এখনো তৈরি হয়েছে?
রেগুলার যাকে বলতে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বাইরে কিছু এনজিও এরা আয়োডিন নিয়ে কাজ করে বিভিন্ন এলাকায়, বিশেষ করে ইসলাম এরিয়াতে। আর বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, এসএডপি, অর্থাৎ এন্ডোক্রাইনের যারা হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ, এদের কিন্তু থাইরয়েড টাস্ক ফোর্স আছে, এদের একটা গাইডলাইন আছে। এটা বিশেষ করে প্রতি বছর বিভিন্ন ধরনের সভা সিম্পোজিয়ামের মাধ্যমে বিশেষ করে রুট লেভেলের ডাক্তার আছে, এদেরকে প্রোভাইড করা হয় যাতে সাধারণ পাবলিককে এটা বোঝানো যায়। এবং থাইরয়েড অ্যাওয়ারনেস সচেতনতা মাস আছে, ওই যে থাইরয়েড সচেতনতা দিবস আছে, ওই দিবসে আমরা বিভিন্ন র্যালি করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, টিভিতে বিজ্ঞাপন দেওয়া হয়। বাংলাদেশ সরকারও কিন্তু এটারও একটা গাইডলাইন আছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন আছে। এগুলো দ্বারা যারা ডাক্তার এদেরকে এটা সাপ্লাই দেওয়া হয়। আমরা রোগীদেরকে এটা থাইরয়েড সচেতনতা দিবসের সময় ওই দিনে আমরা বলি যে এই প্রবলেম থাকলে, এই অসুবিধা থাকলে আপনারা আমাদের কাছে আসবেন এবং গর্ভবতী মহিলা অবশ্যই টেস্ট করতে হবে। আমরা তখন রোগীদেরকে থাইরয়েড সচেতনতা দিবসের দিন এগুলা কাউন্সিলিং করা হয়। জি স্যার। স্যার হচ্ছে যেমন মাত্রই বলছিলেন যে গর্ভবতীদের কথা, এবং এখন দেখা যায় যে হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা আমি বলবো যে আমাদের চিকিৎসকরাও চেষ্টা করছি তাদেরকে সচেতন করার, এবং তারই অংশ হিসেবে হয়তো আমাদের বিভিন্ন যারা গাইনোকোলজিস্ট যারা আছেন স্যার ম্যাডামরা, ওনারা প্রায় বলেন যে মানে রোগী নিজের থেকেই বলে যে ম্যাডাম আমাকে একটা থাইরয়েডের পরীক্ষাও কিন্তু করতে দিয়েন। তো এটা আমি বলবো যে না, আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক যে একদিকে যেহেতু রোগ বাড়ছে, আমাদের সচেতনতাটাও ওইরকম বাড়তে হবে। তো স্যার আমি এখন আপনাকে ওই গর্ভধারণ নিয়ে আর কি জিজ্ঞেস করতে চাই যে যারা গর্ভধারণ করতে চাচ্ছেন এবং থাইরয়েডে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কি কি জটিলতা এবং এই জটিলতা প্রতিরোধে কি কি সচেতনতা অবলম্বন করা যায়? আপনাকে আবার ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমরা খুবই যদি কোনো ওষুধ নাও খাই কোনো হরমোন বা ডায়াবেটিসের জন্য, যখন আমরা গর্ভবতী হবো বাচ্চার জন্য আমরা অনেক সময় খেতে বাধ্য হই। এই জন্য আমাদের দেশে থাইরয়েডের বলছি যে মায়েদের থাইরয়েড ডিজঅর্ডার অনেক বেশি, তো হাইপোথাইরয়েড সবচেয়ে বেশি। এই জন্য আমরা একটা মা যদি গর্ভবতী হওয়ার আগে যদি হাইপোথাইরয়েড থাকে, তাকে আমরা ওষুধ দিয়ে থাইরয়েড লেভেল নর্মাল করতে হবে। নর্মাল আমার যাদের হরমোনের প্রবলেম নাই, থাইরয়েড প্রবলেম নাই, যে লেভেলে থাকে নর্মালি 0.35 থেকে 2 বা 3 এই লেভেলে নিয়ে আসতে হবে, যে বিফোর দ্য প্রেগনেন্সি, গর্ভবতী হওয়ার আগে আপনাকে ডোজ বাড়াই দিতে হবে। আর যখন মা প্রেগনেন্সি হবে তখন যখন সে বুঝতে পারে 2 মাস পরে, সে হবে আমাদের কাছে অত গাইনোকোলজিস্ট যাবে যে আমার থাইরয়েড প্রবলেম আছে, তখন উনি আপনাকে অবশ্যই TSH অ্যাক্টিভেট দিবেন। সেখানে একটা লেভেল থাকবে, যদি লেভেলের বেশি হয় তাকে ডাক্তার আপনাকে ডোজ বাড়াই দেবে। কিন্তু আমাদের রোগী ভাইদের বন্ধুদের মধ্যে একটা ইয়েটা আছে, সচেতনতা নাই, সেটা ওরা ওষুধটা থাইরয়েড হরমোন ওষুধ খায়, কিন্তু প্রেগনেন্সি যখন বুঝতে পারে তখন ওষুধ বন্ধ করে দেয়, বসে খাওয়া যাবে না। কিন্তু আপনারা এটা সাইন্টিফিক, কোনো মানুষের শুনবেন না, আপনারা ওষুধটা খেতে হবে। এবং আপনি যখন গর্ভবতী হবেন আপনাকে আবার টেস্ট করতে হবে, ওষুধটা অ্যাডজাস্ট করতে হবে, আপনার TSHটা লেভেল 2 এর নিচে নিয়ে আসতে হবে। কেন আমি একটু আগে বলছি যে এই হরমোনটা বাচ্চার দেহে তৈরি হতে, যখন বাচ্চা নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট হবে তখন তৈরি হতে মিনিমাম 12 সপ্তাহ লাগবে। তো এখন যদি কাটতে হয়, আপনার যে ফুল যেটা আছে, এটা আমরা প্লাসেন্টা বলি, মায়ের দেহে বাচ্চার দেহে আপনার এই থাইরক্সিনটা, আপনার যে ওষুধ খাচ্ছেন এটা বাচ্চার দেহে যাবে, তখন বাচ্চার ব্রেন ডেভেলপে সাহায্য করবে। না হলে কিন্তু আপনার বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে, স্পিরিটাল অ্যাবর্শন অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট যাবে হোক। আর যদি এই বেবি সাস্টেন করে বেঁচে থাকে, তাহলে দুনিয়াতে আসলে হাবাগোবা, মেন্টাল রিটার্ডেশন বলে আমাদের হাবাগোটা হইতে পারে, বড় ম্যাক্রোসোমি বড় বলা হয়, বাচ্চা বড় হইতে পারে। আমি একটু বলছি যে বাচ্চা মায়ের দুধ খেতে পারবে না ভালোভাবে, মা বুঝতে পারবে যে আমার বাচ্চা আমাদের তাকাই না কেন, আমার বাচ্চা ফ্যাটটা বড় কেন, আমার বাচ্চা পায়খানা কষা কেন, তখন এই ধরনের প্রবলেম হইতে পারে। এটা এক্ষেত্রে হলো যে বাচ্চার জন্য। আর মায়ের হইতে পারে অনেক সময় আর্লি ডেলিভারি হইতে পারে, বাচ্চা স্টিল বার্থ আইইউডি যেটা ফ্যাটি বাচ্চা নষ্ট দিতে পারে, অথবা দুনিয়াতে আসার পরে ডেলিভারিতে প্রবলেম হতে পারে। ডেলিভারি প্রবলেম হলে বাচ্চার মায়ের অতিরিক্ত ক্ষরণ হতে পারে, একলামশির ঝুঁকি থাকতে পারে, এবং বাচ্চা মানে যেটা আমরা বলি ডেথ বেবি হইতে পারে। এই ধরনের প্রবলেম বাচ্চা এবং মায়ের দুজনে হইতে পারে। মায়ের অপারেশন সিজারের রিস্ক বেড়ে যেতে পারে, একলামশির রিস্ক বেড়ে যেতে পারে, প্রেশার বাড়তে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে। গর্ভধারণের ক্ষেত্রে হচ্ছে থাইরয়েডের যে ঝুঁকি, এবং এটার মারাত্মক রকম ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি এখন। স্যার অনেকেই আছে যে যারা মানে হয়তো তার এই রোগের ব্যাপারে সচেতন না, গর্ভধারণের পরে অনেকে দেখা গেছে যে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে, তো সেই ক্ষেত্রে স্যার কি করা যেতে পারে?
সেক্ষেত্রে যদি আপনি গর্ভাবস্থা আগে বুঝতে না পারেন বা টেস্ট করেন নাই কিন্তু বাচ্চা পেটে এসে গেছে, সেটা যদি হয় তাহলে আপনাকে ইমিডিয়েট চিকিৎসা নেওয়া লাগবে। ঘাবড়ানোর কারণ নেই, আপনাকে ইমিডিয়েট চিকিৎসা নিতে হবে। সেটা গাইনোকোলজিস্ট হোক বা অ্যানালিস্ট হোক, আপনাকে থাইরক্সিন থেরাপি নিতে হবে, 2 মাস পরে টেস্ট করতে হবে এবং ডেলিভারি বাচ্চাকে টেস্ট করতে হবে এবং ডাক্তার গাইনোকোলজিস্ট না বলা পর্যন্ত ওষুধ বন্ধ করা যাবে না। যেহেতু আপনি বাচ্চা এসে গেছে, এটা নষ্ট করার প্রয়োজন নেই, আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হবে। স্যার তাহলে মানে আমাদের আজকের একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে থাইরয়েডের ওষুধটা যেন কেউ নিজের থেকে না বন্ধ করে এবং অবশ্যই রেগুলার চেক আপে থাকতে হবে। তো স্যার হচ্ছে যে একটা জিনিস হচ্ছে আমরা যে পরীক্ষার কথা বলছিলাম যে TSH পরীক্ষা FT4 করতে দেওয়া হয়, তো স্যার এই পরীক্ষাগুলো কি আমাদের দেশের প্রত্যেকটা জেলা শহর বা সব জায়গায় কি অ্যাভেলেবল? রোগীরা কি সহজেই করাতে পারবে নাকি? খুবই ভালো প্রশ্ন। এই টেস্টগুলো তো বাংলাদেশ সরকারের একটা সেক্টর আছে যেটা বলা হয় পরমাণু চিকিৎসা কেন্দ্র। তো এগুলো তো সব জেলাতে আছে কিন্তু ফেরিগুলোতে নাই, মফস্বলগুলোতে নাই। যেহেতু এই টেস্টটা TSH করলেই হয়, এটা সর্বোচ্চ 800 টাকা এটা। আর যদি রোগী ভাই বোনেরা যদি আপনারা যদি সরকারি হসপিটালগুলোতে করেন সেখানে আরো কম 3 থেকে 400 টাকা দাম করতে পারবেন। তা মনে হয় 300-400 টাকা বেশি না, আপনি একটা টেস্ট করার মাধ্যমে আপনি আপনার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারেন। তো এই জন্য ফেরিতে এখনো বিভিন্ন সরকারি হসপিটালগুলোতেও কিন্তু হয় তা না হয়, তবে সেগুলা একদম ফেরি দিয়ে কম। কিন্তু সরকারের যেটা জেলা পর্যায়ে যেটা হসপিটালটাগুলো আছে ওগুলোতে কিন্তু হয়, এমনকি সদর হসপিটালও হয়, অর্থাৎ সাবসেন্টারগুলোতে হবে না। যে কোনো হেলথ কমপ্লেক্সে কিন্তু TSH পরীক্ষাটা হয়। এই জন্য আপনি কম খরচে সেখানে হয়তো 150-200 টাকা দিয়ে আপনি করতে পারবেন ইচ্ছা করলে। স্যার এবার চলে আসবো যে থাইরয়েডের ক্যান্সার। স্যার থাইরয়েডের ক্যান্সার যে আমরা শুনি, আসলে থাইরয়েডের মানে কয় ধরনের ক্যান্সার হতে পারে? জি, থ্যাংক ইউ আপনাকে। থাইরয়েড ম্যালিগনেন্সি ক্যান্সার বা মাইল্ড লিশন এটা কিন্তু হতে পারে। আমি হরমোন যেমন কম বেশি হতে পারে, থাইরয়েড টিউমার হতে পারে, তবে ম্যাক্সিমাম থাইরয়েড টিউমার এটা বিনাইন হয়, মানে কম ক্ষতিকর, মারাত্মক না। সাধারণত 80% কম ক্ষতিকর বলি, থাইরয়েড সিস্ট বলি অথবা টিউমার বলি, সব টিউমার ক্যান্সার না। তো যেহেতু এই থাইরয়েড টিউমার ম্যালিগনেন্সি কম বয়সে হয় এবং এখানেও মহিলাদের বেশি হয়, কিন্তু কম বয়সে হয়। এবং আপনারা রোগী ভাই বোনেরা আপনারা নিশ্চিত থাকেন যে থাইরয়েড ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো না, এটা 80% ভালো হয়ে যায়, এগুলো 80% ভালো হয়ে যায়। যেমন দেখুন ডিফারেন্সিয়াল কার্সিনোমা যেগুলো, প্যাপিলারি ফলিকুলার ভেরিয়েন্ট, শুধু অ্যানাপ্লাস্টিক যেটা, এটা রিক্সেবল আর মেলিও কার্সিনোমা অফ থাইরয়েড। তো এই থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমারটা আছে এটা ট্রিটেবল। যখন আপনি বুঝতে পারবেন ইমিডিয়েট আপনাকে থাইরয়েড হরমোন ফেলে দিতে হবে এবং 80% রোগীটা ভালো হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। নিশ্চয়ই স্যার, এটা আমাদের জন্য খুবই আশাবাদী। জি জি জি। তাই ম্যাক্সিমাম আপনার বিনাইন অর্থাৎ কম ক্ষতিকর টিউমার হয়। আর এই যে 10-20% থাকে যে মারাত্মক ক্ষতিকর টিউমার, সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিক্স সেখানে কোনো বায়োপসি বা ওখানে কেটে কিছু করা হয় না, রস নিয়ে টেস্ট করার পরে যদি সাসপিসিয়াস হয়, সন্দেহজনক হয়, ইমিডিয়েট আমরা পুরো গ্ল্যান্ডটা ফেলে দিই, তাহলে এরপরে রোগ ফলো থাকবে। সাধারণত মেটাস্টেসিস, মেলিওকার্সিনোমা, থাইরয়েড, অ্যানাপ্লাস্টিক এগুলো কম হয়, রেয়ার হয়। এগুলো স্যার বাইরেগুলোতে রোগী ভালো হয়, ক্যান্সারটা ছড়ায় কম, রোগীরা ভালো থাকে। আর ফলো আপ থাকলে বিশেষ করে ওই যে বলছি একটু আগে ফরমাল চিকিৎসা কেন্দ্রে, সেখানে ওরা আপনাকে ফলো আপে প্রয়োজনে আপনাকে রেডিয়েটিভ থেরাপি দিবে ফলো আপ থাকলে, এবং এন্ডোক্রাইন ডাক্তারের ফলো আপ থাকলে TSH করে 2-3 মাস পর যদি আমরা হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে TSH কমাইতে পারি, সাপ্রেস রাখতে পারি, তাহলে হরমোন ম্যালিগনেন্সি বা টিউমার গ্রো হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি শুধুমাত্র আমি গলায় এটা যদি টিউমার থাকে কিন্তু কোনো ক্ষতি করে নাই, তাই এটা ফলো আপ করতে হবে আপনাকে। প্রতি 6 মাস পর একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, অ্যাপনেজি করতে হবে। যদি সাসপিসিয়াস মনে হয় আমরা ফেলে দেবো। স্যার এই ক্ষেত্রে কি আসলে যে অন্যান্য মানে সাধারণত ক্যান্সার রোগীদের যেসব আমরা উপসর্গ বলি, ওজন কমে যাওয়া, এই জাতীয় কি উপসর্গ এই ক্ষেত্রেও নিয়ে আসতে পারে রোগী? এক্ষেত্রেও নিতে পারে, তবে একটা হলে গলা ফুলা, যেটা আমরা গয়টা নিয়ে আসতে পারে অথবা নডিউল নিয়ে আসতে পারে, টিউমার জাতীয় নিয়ে আসতে পারে, থোকা মানে সিঙ্গেল মাল্টিপল হতে পারে। এবং রোগী মনে করবে যে আমার এটা শক্ত মনে হবে এবং ফিক্সড মনে হবে, যেমন পাশে যদি কম ক্ষতিকর হয় শক্ত হবে না, এটা সাথে মোবাইল থাকতে পারে এবং এটা সফট হতে পারে। কিন্তু যদি হার্ড হয়, ব্যথা হয় এবং সাথে যদি আর পাশে কতগুলো লসিয়ে কোন দিয়েছে লিম্ব যদি বড় হয়ে যায়, সাথে জ্বর, ওজন কমে যায় অন্যান্য ক্যান্সারের মতো, তাহলে আমরা ইমিডিয়েট এটাকে ফলো আপ করবো, ইমিডিয়েট আমরা টেস্ট করবো, আল্ট্রাসাউন্ড করবো, অ্যাপেন্ডিক্স করবো। যদি এখানে কোনো ম্যাগনেসি পাওয়া যায় ইমিডিয়েট চিকিৎসা। আর কম ক্ষতিকর যেগুলো আছে এগুলো সাধারণত এই ধরনের
কিছু জ্বর, ওয়েট লস, গলা ফুলে থাকে কিন্তু ওই ধরনের ফিস থাকে না, এবং এটা শক্ত থাকে না, সব নরম থাকে, সেক্ষেত্রে জাস্ট ফলো আপ করলে হবে, আমাদের এফএনএসি করে ফলো আপ করলে হবে, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নেই। স্যার এক্ষেত্রে কি রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োজন হতে পারে? হ্যাঁ, যেমন কিছু কিছু ক্যান্সার আছে থাইরয়েডের যে আপনাকে রেডিওথেরাপি দিতে হবে, যেমন মেরুল কার্সিনোমা থাইরয়েড দেওয়া লাগবে না, ওখানে কোনো ফলিকল থেকে হয় না, এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে হয়, এই জন্য মেরুল কার্সিনোমা থাইরয়েড ছাড়া ফ্যারাফলিকুলার সেল থেকে হয়। আর বাকি যে তিনটে আছে প্যাপিলারি, ফলিকুলার, অ্যানাভার্সিটি, এগুলোকে অবশ্যই আপনার রেডিয়েটিভ আয়োডিন থেরাপি দিতে হবে। আপনার অপারেশন করার পর আপনি পারমানেন্ট যাবেন, ওখানে ব্যবস্থা আছে, অন্য কোনো মানুষের কোনো ব্যবস্থা নেই, ওখানে আপনাকে সব টেস্ট করে তারপরে যে 2 ফুটা ফানি বলি আমরা, এটা রেডিয়েটিভ থেরাপি বলা হয়, এটা ক্যাপসুল জাতীয়, এটা আপনাকে একটা বদ্ধ রুমে 5 দিন রাখবে, তারপর খাওয়াবে, আর ওইটা খাওয়ানোর পরে বাসায় আপনার 5-7 দিন একটা আইসোলেটেড রুমে থাকা লাগবে, যাতে রেডিয়েশনটা বাইরে না যায়। এটার মাধ্যমে আপনার গ্ল্যান্ডে যদি কোনো অবশিষ্ট কোনো ক্যান্সার থাকে, এটাকে মানে আমাদের বাসায় নির্মূল করে দিবে, এটাতে আর কোনো লাগবে না। এরপরে আপনার ওখান থেকে থাইরয়েড কোনো হরমোন তৈরি হবে না। এবার টেস্ট করতে যদি হরমোন কম থাকে, আপনার হয়তো বাইরে হরমোন দেওয়া লাগবে। জি স্যার, তো মানে আমরা স্যার থাইরয়েডের ক্ষেত্রে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যেটা দেখছি, যে এটা আসলে রেগুলার ফলো আপটা খুব জরুরি। তো এই কারণে দেখা গেছে আসলে রোগীরা অনেক সময় চিন্তা করে যে ডাক্তার আমাকে গেলেই খালি টেস্ট করতে দেয়, কিন্তু এই ক্ষেত্রে আসলে টেস্ট করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করি যে এই ব্যাপারে আমাদের রোগীরাও সচেতন হবে যে এটা আসলে রোগীর প্রয়োজনে এই পরীক্ষাগুলো আমরা করতে দিই প্রত্যেকটা ফলো আপ। আমাদের আসলে থাইরয়েড এর বিভিন্ন সমস্যা বা রোগগুলো প্রতিরোধে আমাদের সামাজিকভাবে কি করা যেতে পারে স্যার? সামাজিকভাবে আমাদের বিশেষ করে রোগী ভাই বোন যারা আছে, যারা শিক্ষিত সমাজ আছে, সোশ্যাল যে মিডিয়া আছে, সেটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া হোক, মানুষ হরমোন সম্পর্কে এখন জানে, ডায়াবেটিস সম্পর্কে বুঝতে পারে। তো বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম রোগীগুলো সাধারণত ডায়াবেটিক রোগী, এন্ডোক্রাইন রিলেটেড যেগুলো আছে, আর বাকি 5-10% থাইরয়েড ডিজঅর্ডার, থাইরয়েড প্রবলেম থাকতে পারে। তো এই জন্য আমরা যদি সচেতন থাকি, সচেতন বলতে এটাই যে এটা বাচ্চা যখন ডেলিভারি পরে যদি আমরা তাকে টেস্ট করি, প্রবলেম থাকুক বা না থাকুক, আমরা যদি টেস্ট করি, তাহলে আমরা কনজেনিটাল হাইপোথাইরয়েডের কমপ্লিকেশনগুলো থেকে, জটিলতা থেকে আমরা বাঁচতে পারবো। তেমনইভাবে কোনো একটা গর্ভবতী মহিলা গর্ভবতী হওয়ার আগে আমরা যদি টেস্ট করি হরমোন টেস্ট, তাহলে তার মায়ের এবং বাচ্চার যে ফিটাল ইফেক্ট, মাথার যে লিথাল ইফেক্টগুলো হবে, এগুলোতে আমরা বাঁচতে পারবো। তেমনইভাবে কোনো একটা মহিলা, মেনস্ট্রেটিং মহিলা, রিপ্রোডাক্টিভ এজ অর্থাৎ 15 থেকে 45 বছর বয়সের ভিতরে যদি কোনো মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম থাকে, তার যদি মাসিক যদি না হয়, বাচ্চা যদি না হয়, সেক্ষেত্রে যদি আমরা হরমোন টেস্ট করি, তাহলে যদি প্রবলেম থাকে, তাহলে সেটা কিন্তু আমরা সমাধান করতে পারবো। এই জন্য যারা আমাদের সচেতন ভাই বোনেরা যারা আছেন, তারা যদি এইসব ক্ষেত্রগুলোতে যদি টেস্ট করেন, তাহলে নিজেরা এই ধরনের প্রবলেম থেকে উপকৃত হতে পারেন। আর আমরা যখন বুঝবো যে থাইরয়েডের প্রবলেম হতে পারে কোনো কাছে, তাহলে আমরা আরেক আপনার আত্মীয়স্বজন হোক, প্রতিবেশী হোক, তাকে বলতে হবে, উৎসাহিত করতে হবে তুমি হরমোন টেস্ট করার জন্য। এবং আপনারা যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এই সম্পর্কে সবসময় বলা হয়, সরকারের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন আইনজীবী সংস্থা বলা হয়, বিভিন্ন সংগঠনে বলা হয়, আপনারা যদি ওগুলো শুনেন, তাহলে কিন্তু আপনারা সেই হিসেবে পদক্ষেপ নিতে পারবেন। এটি আমার অনুরোধ। এই জন্য আপনারা থাইরয়েডের যদি প্রবলেম থাকে, হাইপার হোক, ওষুধ কন্টিনিউ করতে হবে, ফলো আপ আসতে হবে। কিন্তু যাদের প্রেগনেন্সি ছাড়া অন্য কোনো, বাচ্চাদের ছাড়া অন্য হরমোনগুলো যদি আপনার টেস্ট করেন, 6 মাস পর করে আপত্তি নেই। শুধু গর্ভাবস্থায় এবং বাচ্চাদের একটু 2 মাস পর করতে হয়, ওষুধটা অ্যাডজাস্ট করতে হয়। আর অন্য কোনো কারণে যদি আপনি টেস্ট নাও করতে পারেন, আপনি ওষুধ খাচ্ছেন, আপনার বয়স 45 বা 50, আপনি 1 বছর পর করলেন থাইরয়েড টেস্ট, তা কোনো প্রবলেম নেই, কারণ এটা লাইফ থ্রেটানিং না। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য এত সহজ সাবলীলভাবে বিষয়গুলো একদম ধরে ধরে ব্যাখ্যা করার জন্য। যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন আজকের এই অনুষ্ঠানটা, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা কষ্ট করে শুনতেছেন তাদেরকে ধন্যবাদ। এবং এটার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, আমি মনে করি যে আজকের এই আমাদের দুজনের কথোপকথনটা সার্থক হবে, এবং আপনারা ভালো থাকবেন এবং আপনাদের উপকার হবে। আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম থেকে, বিভিন্ন সমাধান থেকে আপনারা উত্তরণ হতে পারবেন। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্যের দিকে কামনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমরাও মেডিভাইস পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং দেখা হবে আগামী মেডিভাইস স্বাস্থ্য কথনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।